সবার দেশ ঢাকা শহরে টক অফ দ্য টাউন ছিল বৈশ্বিক গণমাধ্যম বিবিসি প্রকাশিত একটি প্রতিবেদন, এক্স বাংলাদেশি লিডার অর্ডার অথরাইজড ক্র্যাকডাউন অডিও টেপ লিকড অডিও টেপ রিভিউজ। এটা অর্থটা আপনারা বুঝেই নিচ্ছেন যে এক্স বাংলাদেশি লিডার বলতে মিন করা হয়েছে শেখ হাসিনা, যিনি আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং লিকড অডিও টেপ যেটা, সেটা বিবিসি নিজেও ইনভেস্টিগেট করে দেখেছে। তারা এটা সংগ্রহ করেছে বাংলাদেশ থেকে, কিন্তু নিজে ইনভেস্টিগেট করে দেখেছে এটা, এবং এই টেপটির সত্যতা এবং এটা যে শেখ হাসিনার কণ্ঠ এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। টেপটি আসলে ভয়াবহ, এটা আমরা অনেকেই আগেই জানতাম বা অনেকেই জানতেন, কিন্তু বিবিসির মতো একটা গণমাধ্যম যখন এটাকে প্রকাশ্যে আনলো, বা 10 মাসের গবেষণার ফল এটা, তখন একটা এই বিষয়ে আমরা বুঝতে পারলাম যে এটা এটা গ্রহণযোগ্যতা, যে তার যে যে কি ভয়াবহ নিষ্ঠুরতা এবং ক্ষমতা লোভে অন্ধ এক পতিত স্বৈরাচারের কতদূর পর্যন্ত যেতে পারেন উনি ক্ষমতায় থাকার জন্য, সেটা বিশ্ববাসীর কাছে প্রকাশিত হলো। এবং বাংলাদেশেও যাদের মনে কিছুমাত্র সন্দেহ ছিল যে ওনার ভিতরে কিছু রিডিমিং ফিচার্স, কিছু কিছু ভালো দিক আছে, সেটাও আশা করি মনে হয় যে সেটাও চলে গেল। তো এখানে টেপটিতে যেটা ভয়ঙ্কর একটি তথ্য উঠে এসেছে, যে উনি বলছেন 18 জুলাইয়ের এই কনভারসেশনটা হয়, যে লিকড অডিও টেপের কথা বলা হয়েছে, যে উনি বলছেন যে গুলি করো, লিডল অস্ত্র ব্যবহার করো, মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তোমরা গুলি করো যেখানে দেখবা তাদেরকে। এবং তার বশংবদ বাহিনীগুলো তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছে 36 জুলাই পর্যন্ত। তো এটা নিয়ে আরেকটা ডিবেটেরও শেষ হলো আশা করা যায়। সেটি হচ্ছে যে অনেকে বলেছিলেন যে পুলিশের কাছে এই ধরনের অ্যাসল্ট অস্ত্র আসার কথা না, এই ধরনের 7.62 ক্যালিবারের বুলেট বা প্রাণঘাতী বুলেট যেটা সীমান্ত রক্ষা বা সেনাবাহিনীর কাছে থাকার কথা, সেটা আসলো কিভাবে? উত্তরটা আসলে খুব সহজ, এটা অনেকে বুঝেও না বোঝার ভান করছেন, কিন্তু এখন তারা কিছু বলার আসলে সুযোগ নেই, কারণ বিবিসি গ্রহণযোগ্যতা নিয়ে ইভেন আওয়ামী লীগের সমর্থকরাও বারবার বলেছেন, যখনই বিবিসি সরকারের কিছু সমালোচনা করেছে, তারা খুব ভদ্রভাবে সমালোচনা করেছে, তো তাদেরকে তারা বিবিসির উদাহরণ টেনেছেন যে বিবিসি তো ভালো কথা বলে, সত্য কথা বলে। তো তারাও এখন একটা অস্বীকার করাটা কঠিন হবে, যদিও আওয়ামী লীগ সবসময় ডিনায়াল মোডে থাকে বা আছে 5ই আগস্টের পর থেকে। সেটা কতটুকু কি হবে সেটা জানি না, কিন্তু আমরা প্রসঙ্গে ফিরে আসি যে অস্ত্রগুলো, প্রাণঘাতী অস্ত্রগুলো ইস্যু করা হয়েছিল, যেসব বাহিনী ব্যবহার করে তারা পুলিশের হাতে বা তারা সিভিল ড্রেস পরে এইসব অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন। তো এবং সাধারণ পুলিশ বাহিনীর অনেকেই এই ধরনের অস্ত্র চালাতে পারেন, এবং যে একজন চাইনিজ রাইফেল চালিয়েছে বা একটা অটোমেটিক রাইফেল চালানোর অভিজ্ঞতা আছে, তারা অ্যাসল্ট রাইফেল বা এর থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে বিভিন্ন থানাগুলোতে ইভেন এলএমজি ফিট করা হয়েছিল কিছুদিন পর্যন্ত, লাইট মেশিন গান, যেটা যুদ্ধেই ব্যবহার করা হয়। সাধারণ পুলিশ সদস্যদের কাছে থাকার কথাই না, কিন্তু ছিল। এগুলো ইচ্ছা করে কিছু কেউ কেউ ভুলে গেছেন। প্রসঙ্গে ফিরে আসি যে এখন আমরা এই বিবিসির যে প্রতিবেদনটা, সেটা আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য কি রোল প্লে করতে পারে? কেউ কেউ এখন অলরেডি বলা শুরু করেছেন আওয়ামী লীগের কফিনের শেষ পেরেকটা কাজ করবে এই প্রতিবেদনটি। আমি এখনো সেরকম কিছু ভাবছি না। কেন ভাবছি না সেটা একটু পরে আসছি। আবার অনেকে বলছেন যে যারা আওয়ামী লোকজন যারা বিভিন্ন দেশে পালিয়ে গেছে তাদের নেত্রীর মতো, তারা সব দিকেই তাদের নেত্রীর পদাঙ্ক অনুসরণ করে থাকে, করে দেখিয়েছে যে পালিয়ে গেছে, তাদের অসুবিধা হতেই পারে।
এটা এটা তো একটা যে কোনো মানদণ্ডে এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এটা আমাদের আইসিটির মামলা গঠনে এবং পরিচালনায় সহজ 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 হবে, এবং আমার মনে হয়, এটা ব্যক্তিগত মত, যে হেগের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল আছে সেখানে এটা তোলা যেতেই পারে। উনি অপরাধী। হয়তো আমরা যেহেতু ভারতে উনি আছেন, সেজন্য শেখ হাসিনাকে আমরা নিজেদের আওতায় আনতে পারছি না, কিন্তু দর কষাকষি অব্যাহত থাকুক। কারণ এটা এরকম অপরাধ করার পরে তারা পালিয়ে যাবে, এটা হতে পারে না। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাত দৃষ্টিতে অন্ধকার, এটা বোঝাই যায়। শেখ হাসিনা এবং যারা পালিয়ে গেছেন তাদের নেতৃত্বের আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা পাবে না। তাদের জনপ্রিয় জনসমর্থন আছেন, এটা একটা কালচার লাইক দল, তো স্বাভাবিকভাবেই তাদের জনসমর্থন আছে, কিন্তু এই জনসমর্থন আপনার নাজিদের কাছেও ছিল, ভালোই জনসমর্থন ছিল যখন জার্মান শেষ হয়ে গেল, ইয়েরও ছিল, বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট এদের ছিল, হিটলারকে পূজা করতো জার্মানরা যখন তার পতন হয়। এরকম জার্মানরা বলতে কি একটা বড় সংখ্যক, সাইজেবল নাম্বার অফ জার্মানস তাকে ফলো করতে এবং তার প্রতি আস্থা রেখেছিল শেষ পর্যন্ত। পলপট কম্বোডিয়ার স্বৈর শাসক, বা শুনে প্রকাশ্যে না আসলেও পেছন থেকে সব পরিচালনা করতেন, একটা মিস্টেরিয়াস সাইকোপ্যাথিক ফিগার। তো ওনারও কিন্তু সমর্থন ছিল। এই ধরনের কার্ড দলগুলোর কিছু সমর্থন থাকে, তার মানে এই না যে তাদের রাজনীতি করার অধিকার দেওয়া যেতে পারে। অন্তত এই মুহূর্তে তো নাই, যখন হাজারো শহীদের এবং হাজারো আহত মানুষের স্মৃতি আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, এবং হাজারো শহীদের পরিবারের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, এবং তাদের স্মৃতিটা ইটস টু আর্লি টু ফরগেট, অ্যান্ড উই শুড নেভার ফরগেট। আমাদের কখনোই এরকম এটা ভোলা উচিত না, নাহলে আমরা জাতিগতভাবে ইতিহাসের কাছে দায়বদ্ধ হয়ে থাকব যদি আমরা ভুলে যাই। আওয়ামী লীগ হয়তো আসতে পারে সংশোধিত হয়ে, অনুতপ্ত হয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, এবং এই লিডারশিপ এবং শেখ পরিবারকে বাদ দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের অবদানের কথা অনেকে বলেন, অবশ্যই আওয়ামী লীগের অবদান আছে, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা যখন পাকিস্তানের আমলে আমরা পরাধীন ছিলাম, তখন সমস্ত আন্দোলনগুলোতে আওয়ামী লীগ অবদান রেখেছিল, এবং সত্যের স্বার্থে এটা বলতেই হবে যে আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়। যে সরকার মুজিবনগরে গঠিত হয়েছিল সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ করেছেন, এবং প্রচুর সংখ্যক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের করতেন যারা, ছাত্রলীগ করতেন যারা, তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, এবং তাদের অবদান আমরা ভুলতে পারবো না। তাদের দে হ্যাভ দেয়ার রাইটফুল প্লেস ইন হিস্ট্রি। কিন্তু এটাও ঠিক যে শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সেটা কিন্তু সেই মুক্তিযুদ্ধের বা তার পূর্ববর্তী আন্দোলন সংগ্রামের আওয়ামী লীগ নয়। স্বাধীনতার পরেও আওয়ামী লীগ অনেক আন্দোলনে সংগ্রামে ছিল, আবার তাদের কলঙ্কের ইতিহাসও আছে স্বাধীনতার পরে। বাকশাল কিন্তু আওয়ামী লীগই করেছিল। বঙ্গবন্ধু সারা জীবন গণতন্ত্রের পক্ষে থেকেও উনি মনে করেছিলেন যে বাকশালের মতো একটা একদলীয় ব্যবস্থা দেশে কায়েম করা উচিত, এবং উনি এমন বলা হয়ে থাকে যে উনি লাইফ লং প্রেসিডেন্ট হওয়ার মতো স্বপ্ন দেখেছিলেন। যাকে এটা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার বিষয় নয়, আওয়ামী লীগের দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যতের কথা নিয়ে বলার কথা। তো 1986 সালেও আমরা দেখেছি, তখন আমি নিজে ক্লাস 10-এর ছাত্র, এবং রাস্তায় দু একটা মিছিল টিছিলও করেছি, তখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল। তখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে তারা কিন্তু বলেছিল, শেখ হাসিনা নিজে বলেছিল যে যারাই নির্বাচনে অংশ নেবেন তারা জাতীয় বেঈমান। এই কথাটা অনেকে ভুলে গেলেও এটা আবারও মনে করায় দিতে হয়, এটা অন রেকর্ড উনি বলেছিলেন। তারপরে উনি আবার তার সাথে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সে নিয়ে নানা রকম তথ্য আছে, লং ড্রাইভ তথ্য আছে, টাকার হাত বিনিময় হয়েছিল এরকম তথ্য আছে। তো 86 সালেও তারা করেছিলেন, 90 সালে তারা থাকলেও
আন্দোলনে তাদের ভেতরে নেপথ্যে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল, এবং শেষ আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে, ওনারা দাবি করেন ছাত্রলীগের নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলন 90 হয়েছিল। এটা কথাটা সত্য নয়। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমি বলছি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আন্দোলনে খুব ছোট হলেও আমি 2-1টা মিছিল টিছিল করেছিলাম। তো আমরা দেখেছি যে তখন বিএনপির ছাত্রদল, জাসদ ছাত্রলীগ এবং বিভিন্ন বাম দলগুলো বিশ্ববিদ্যালয় চত্বরে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করে। আওয়ামী লীগের নেতৃত্বে এটা হয়েছে, এটা বাজে কথা। তো যাই হোক, তাদের অবদান কিছু ছিল। 96 থেকে 2001 পর্যন্ত তারা যখন নির্বাচিত হয়ে দেশ চালায়, তখন তারা খুব বেশি স্বৈরাচারী মনোভাব দেখাননি। কিন্তু 90 যখন বিএনপি 91 সালের ফেয়ার নির্বাচনে জিতে ক্ষমতায় আসে এবং 2001-এও যখন ক্ষমতা আছে, তখন তারা ঘোষণা দিয়ে বলেছিল যে বিএনপিকে এক মুহূর্তে স্বস্তিতে থাকতে দেব না, এবং তারা স্বস্তিতে থাকতে দেওনি। তারা প্রাণপণ চেষ্টা করেছে বিএনপির জীবন অতিষ্ঠ করে তোলার জন্য। তারপরে আপনারা জানেন যে আমি সবসময় বলে থাকি যে 2008-এর যে ইলেকশন, এটাও প্রশ্নবিদ্ধ ছিল। তো 2009-এর পর থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন, চুরি চামারি করেছে, সেটার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ইতিহাসে খুবই বিরল। এরকম বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে তারা। তারপরে তার থেকেও বড় অপরাধ তারা করেছে, তারা সুষ্ঠু নির্বাচন হতে দেয় নাই। 2008-এর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু এটা তারা কোনো আতাতের মাধ্যমে করেছিল কিনা, এটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। নির্বাচন যেহেতু করতে দেয় নাই, তারা মনে করেছিল যে তারা চিরকাল ক্ষমতায় থাকবে। 2041 পর্যন্ত প্ল্যান করেছিল। জনগণের কাছে যাবার তারা প্রয়োজনই বোধ করে নাই। তারা প্রশাসন এবং পেটোয়া বাহিনী দিয়ে দেশ চালানোর করেছে, এবং তাদের ইগো এবং হিউব্রেস, তাদের দম্ভ এত উপরে উঠে গেছিল যে তারা বলতো আমরা নির্বাচন দিয়ে কি হবে, আমরা উন্নতি করব। তারা এমন একটা ধারণা তৈরি করেছিল যে নির্বাচন এবং উন্নতি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ টার্ম, এটা একে অপরের পরিপূরক, এটা তারা ভাবেনি। তারা ছিল গণতন্ত্র হলে উন্নতি বন্ধ হয়ে যাবে, এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিল। এবং তারা দুর্নীতিকে নর্মালাইজ করেছে, তারা অন্যায়কে নর্মালাইজ করেছে, আমাদের সোসাইটিকে, সমাজকে ব্রুটালাইজ করেছে। আওয়ামী লীগকে জবাব দেওয়ার অনেক কিছু আছে, বিশেষ করে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং এক্সটেন্ডেড শেখ ফ্যামিলি, ক্ল্যান, তার বোন শেখ রেহানা, তার ছেলে জয়, এরা যা করেছে, যেটা আগেই বললাম, এর দৃষ্টান্ত ইতিহাসে বিরল। তো আমি তো ভবিষ্যৎ তাদের দেখছি না। তারা নির্বাচন করার পরিস্থিতিতে নেই, মানুষের ক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে। তারা একটা পানের দোকানে বসার আগেও চিন্তা করছে মানুষ তারা মার খেতে পারে, এবং এটার জন্য কাউকে লেলিয়ে দেওয়া হচ্ছে না, কাউকে পয়সাও দেওয়া হচ্ছে না আমি মনে করি, বা কোনো এভিডেন্সও এরকম দিচ্ছে না যে আওয়ামী লীগ পেটাও, এরকম হচ্ছে না। স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাদেরকে দেওয়া হচ্ছে না। অন্য অনেক দেশ হলে হয়তো হাজার হাজার আওয়ামী লীগ কর্মীর লাশ রাস্তায় পড়ে থাকতে দেখতো। ওরা নিজেরাই বলতো, ওবায়দুল কাদের বলতো যে আমরা সাবধানে থাকবেন, আমরা যদি যাই তাহলে, কিন্তু ওনার একটা টিপিক্যাল বলার স্টাইল ছিল। উনি বলতো যে এভাবে, যে তাহলে কিন্তু 5 লাখ লোকের লাশ আপনারা দেখতে পাবেন। উনি একা না, তাদের আরো কয়েকজন বলতেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। এরকম কিছু হয়নি, কিন্তু কিছু একটা বড় পট পরিবর্তনের পরে যেরকম ভায়োলেন্স হয় সেরকম হয়েছে। কিন্তু এমানসিপেটরি ভায়োলেন্স যে কথাটা বলে, যে মুক্তিদায়ক সহিংসতা, এরকম কিছু কিন্তু হয়নি। ওনারা পালিয়ে গেছেন, ওনার বিচারের মুখোমুখি হওয়ার মতো সাহস তারা রাখেননি। তাও লিঞ্চ করেনি তো, তাকে গ্রেফতার করা হয়েছে, জেল খাটছে কিছু লোক, কিন্তু তার তো লিঞ্চড হয়নি তো তারা। কিন্তু তারা পালিয়ে গেছে আগে ভয়ের চোটে, কারণ তারা জানে যে এত বেশি অন্যায় তারা করেছে
করেছিল যে তাদেরকে মনে হয় আর বাঁচার কোনো রাস্তা নেই। তাদের ছাত্রলীগ সভাপতি থেকে পালিয়েছে, থেকে ওয়ার্ড লেভেলের লোক পালিয়েছে, মন্ত্রীরা পালিয়েছে, আর উনি তো হেলিকপ্টারে ভ্রমণে চলে গেছেন তার সবচেয়ে বেশি বড় প্রশ্রয়দাতা, যার আশ্রয় প্রশ্রয় উনি অনেক কিছু করতে পেরেছেন, এবং উনি বলেছেন যে ভারতকে উনি যা দিয়েছেন সেটা ভারত চিরকাল মনে রাখবে। ভারত মনে রেখেছে এবং তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তো সামনে আমাদের ইলেকশন আছে, সেখানে আওয়ামী লীগ কিভাবে দাঁড়াবে? তার তো কোনো বেজই নাই। হ্যাঁ, দাঁড়ানোর জন্য যে প্রচারণা করতে পারে সেটা তো বেজই নাই। তারপরে যেসব তথ্য দিন দিন বের হয়ে আসছে, মানুষের ক্ষোভ কিছুটা প্রশমিত হলে আবার জেগে উঠছে। মানুষের ক্ষোভের সামনে 32 নম্বরের বাড়ি উড়ে গেছে, এটাকে আপনি ভালো মন্দ ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু মানুষের আক্রোশটা এমন পর্যায়ে ছিল, এটা তো কোনো প্ল্যান করা মুভ হয় নাই। উনি চলে গেছেন, পালিয়ে গেছেন, তারপরে ইন্ডিয়ার থেকে উনি মিথ্যা চালিয়ে যাচ্ছেন এবং উস্কানিমূলক কথাবার্তা উনি বলেই চলেছেন। তারা হত্যাকে অস্বীকার করেছে, চোখের সামনে ঘটে দেওয়া দেশের মানুষ যেটা দেখেছে সেই হত্যাকে তারা অস্বীকার করেছে, তারপর তারা দাঁড়াতে পারে। আমি মনে করি যেহেতু দেশের 15 ভাগ লোক হোক, 20 ভাগ লোক, যেই হোক, একটা সংখ্যক মানুষ তাদের সমর্থন করেন এবং আওয়ামী লীগের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, আওয়ামী লীগ হয়তো ফিরে আসবে। শেখ হাসিনাকে বাদ দিয়ে, যারা পলাতক লিগার সে তাদেরকে বাদ দিয়ে এক ধরনের অর্গানিকভাবে যদি আওয়ামী লীগের মূল চেতনা যেটা ছিল, যেটা আমরা 71-এর পূর্বে দেখেছি, 71-এর পরেও কিছু কিছু ঝলক দেখেছি, কারণ আমাদের এসে বঙ্গবন্ধু আসার পরে একটা সংবিধান প্রণীত হয়, দেশ থেকে ইন্ডিয়ান সৈন্যদের চলে যেতে হয়। তো আওয়ামী লীগের ভিতর দেশপ্রেমিক ছিলেন না এটা বলা ভুল হবে, এবং আন্দোলনের সময় আমরা দেখেছি কিছু আওয়ামী কর্মী তারা লাস্টের দিকে 36শে জুলাই, 34-35শে জুলাইয়ের দিকে তারা মাঠে নামেনি, সচেতনভাবে মাঠে নামেনি। লোক পাওয়া যাচ্ছিল না আওয়ামী লীগের, পুলিশের গুলি শেষ হয়ে যাচ্ছিল, এবং পুলিশের ভিতরেও বিভিন্ন রকমের অসন্তোষ দানা বেঁধে উঠছিল, যেটা জানানো হচ্ছিল উনি বোঝার ভান করছিলেন, না বোঝার ভান করছিলেন, কিন্তু আগের থেকেই কিন্তু তার সঙ্গীরা পালানো শুরু করে দিয়েছিল। 2 তারিখ 3 তারিখে অনেকেই পালিয়ে গেছে, বা যারা অলরেডি বিদেশে ছিল তারা আর আসার প্রয়োজন বোধ করেনি। শেখ হাসিনা রিয়ালিটিটাকে, উনিও পলপটের মতো সাইকোপ্যাথি, উনি রিয়ালিটিটাকে দেখতে পাচ্ছেন না। আন্দোলন চলাকালীন একটা ওনার বাবা বঙ্গবন্ধুর একটি ভাষণ আমরা শুনতাম, শেখ মুজিবের যে ভাষণ, যে তুমি রিয়ালিটি মেনে নাও, এটা তার কন্যার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু উনি রিয়ালিটি শেষ পর্যন্ত মানতে চাননি। যাই হোক, ভবিষ্যতে আওয়ামী লীগ আসতে পারে, বা এই ইলেকশনে কিছু 2-4 জন হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। আর ওনাদের একটা সহযোগী দল আছে, জাতীয় পার্টি, ওটাও এক স্বৈরাচারের প্রতিষ্ঠিত দল, হোসেন মোহাম্মদ এরশাদের দল, এবং তার ভাই গোলাম কাদের সাহেব এটা এখন চালান, এবং তার ভিতরে আওয়ামীপন্থী লোকের যে এখন নাসিরউদ্দিন কি পাটোয়ারি, শামীম পাটোয়ারি, উনি দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নিয়েই উনি আওয়ামী লীগকে জাস্টিফাই করার, আওয়ামী লীগের কর্মকাণ্ড জাস্টিফাই করার বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ধরনের লোকরা জাতীয় পার্টি চালাচ্ছে। তো জাতীয় পার্টির টিকে থাকতে পারলে আওয়ামী লীগও হয়তো আসবে, কিন্তু আগামী 2-3 ইলেকশনে তারা অংশ নেবেন, এই ইলেকশনটা তো নাই, আগামী 2-3টা ইলেকশনে তারা অংশ নেবেন কিনা বা নিতে দেওয়া উচিত কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এবং যদিও দল হিসেবে নিষিদ্ধ হয়নি, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিষিদ্ধ হয়েছে যতদিন পর্যন্ত বিচার সম্পন্ন না হয়। তো বিচারের ভার্ডিক্ট সম্পর্কে তো প্রেডিক্ট করা উচিত না, কিন্তু আমরা বুঝতে পারি যে বিচারটা হয়তো বা তাদের মানে আওয়ামী লীগের মনোপুত হওয়ার কথা না, যত এভিডেন্স এখন পর্যন্ত এসেছে। তো বিচারকরা ভালো জানেন ওনারা কিরকম রায় দেবেন। তো আওয়ামী লীগ যদি চিরচারিত নিষিদ্ধ না হয়, তাহলে বিচারের তাদের নিষিদ্ধ না হয়, তাহলে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আওয়ামী নাম দিয়ে যদি কেউ করতে চায় রাজনীতি, বা তারা যদি মাওলানা ভাসানীর
তর্ক বাগীশ সাহেব, শেখ মুজিবুর রহমান এনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে চান এবং আওয়ামী নামটা রাখতে চান, করতে দেওয়া উচিত। দেখা যাক জনগণ কিভাবে দেখে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি কোনো ভালো কিছু দেখছি না। অন্ধকার ভবিষ্যৎ আওয়ামী লীগের সামনে, এবং এটা তাদের রিয়ালিটি মেনে নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।